এটি হল সিরিয়া, বিশ্বের প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতার মধ্যে একটি। কিন্তু এই একই ভূমি আজ এক ভয়াবহ গৃহযুদ্ধের শিকার। যখনই সিরিয়ার কথা আসে, আপনার মনে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট এবং উত্তেজনার ছবি ভেসে ওঠে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সিরিয়া এই অবস্থায় পৌঁছালো কিভাবে? আসলে সিরিয়ার এই ধ্বংসের পেছনে রাজনীতি বা একনায়কত্বের চেয়েও এমন কিছুর হাত আছে যা তারা কখনোই পরিবর্তন করতে পারবে না। আর তা হল এর ভূগোল। হ্যাঁ, সিরিয়ার ভূগোলই তার সবচেয়ে বড় অভিশাপ, কারণ সিরিয়ার ভাগ্য এবং ভবিষ্যৎ উভয়ই এর সাথে জড়িত। সিরিয়ায় যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এই ভৌগোলিক সমস্যাগুলো তাকে সবসময় সংকটের দিকে ঠেলে দেবে। তাহলে আসুন জেনে নিই কিভাবে পাহাড়, মরুভূমি, নদী এবং সীমান্ত সিরিয়াকে এক অন্তহীন যুদ্ধে ঠেলে দিয়েছে। সিরিয়ার বর্তমান সংকট বোঝার আগে আমাদের সিরিয়ার অবস্থান বুঝতে হবে। সিরিয়া মধ্যপ্রাচ্যের ঠিক কেন্দ্রে অবস্থিত এবং এর 5টি প্রতিবেশী দেশ আছে: টার্কি, ইরাক, লেবানন, জর্ডান এবং ইসরায়েল। সুতরাং এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থল, এবং যার সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ ছিল, বিশ্বের বাণিজ্য, সেনাবাহিনী এবং সভ্যতার ওপরও তাঁরই নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এই অবস্থান সিরিয়াকে গুরুত্বপূর্ণ করার পাশাপাশি খুব বিপজ্জনকও করে তোলে। ইতিহাসে অনেক বড় সাম্রাজ্য এখানে উত্থান পতন দেখেছে, কারণ সবাই এই ভূমি দখল করতে চেয়েছিল। প্রথমত, পার্সিয়ানস এই এলাকার গুরুত্ব উপলব্ধি করেছিল। তারপর গ্রিকস আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে এখানে এসেছিল এবং এটিকে তাদের সদর দপ্তর বানিয়েছিল। এরপর রোমানস এই এলাকা দখল করে এবং তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে শহর ও রাস্তা তৈরি করে। রোমানসের পর এই এলাকা ইসলামিক খিলাফত, ক্রুসেডার্স, মঙ্গোল এবং অবশেষে অটোমান এম্পায়ারের নিয়ন্ত্রণে ছিল। সত্যি কথা বলতে, সিরিয়া কখনোই একটি একত্রিত দেশ ছিল না। এই ভূমি প্রাকৃতিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, যা কোনো অবস্থাতেই একে অপরের সাথে যুক্ত হতে পারত না। যদি আপনি সিরিয়ার মানচিত্রটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে এর পশ্চিম দিকে ভূমধ্যসাগরের পাশে পাহাড় রয়েছে। এই পাহাড়গুলি শুধু প্রকৃতির মাস্টারপিস নয়, বরং এগুলিই সিরিয়ার ভাগ্য নির্ধারণ করেছে। এই পাহাড়গুলি, বিশেষত উপকূলীয় অঞ্চলের কাছে অবস্থিত আলাভি পাহাড়গুলি, একটি প্রাকৃতিক প্রাচীর তৈরি করেছিল। এই পাহাড়গুলির একপাশে উপকূল বরাবর ছোট ছোট গ্রাম গড়ে উঠেছিল, যেখানে আলাভি সম্প্রদায়ের মানুষ বাস করত। যেহেতু এই মানুষগুলি পাহাড়ের কারণে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, তাই তাদের একটি স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি এবং জীবনধারা গড়ে উঠেছিল। একইভাবে এই পাহাড়গুলির অপর পাশে সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে সুন্নি মুসলমানরা বাস করত। অ্যালেপ্পো, হামা, হমস এবং ড্যামাস্কাসের মতো বড় শহরগুলি উর্বর ভূমি এবং বাণিজ্য পথের ওপর গড়ে উঠেছিল, যার ফলে এখানে বাণিজ্য ও ব্যবসা খুব দ্রুত প্রসার লাভ করেছিল। এই শহরগুলি খুব উন্নতও ছিল, কারণ তাদের বাকি আরব বিশ্বের সাথে যোগাযোগ ছিল। কিন্তু এই মানুষগুলি উপকূলীয় অঞ্চলের আলাভি সম্প্রদায় থেকে নিজেদের দূরে মনে করত, কারণ পাহাড়ের কারণে তাদের মধ্যে কোনো যোগাযোগ বা মেলামেশা ছিল না। ফলস্বরূপ এই দুটি সম্প্রদায়ের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি। এইভাবেই এই উপকূলীয় অঞ্চলগুলো শিয়া আলাভি সম্প্রদায়ের নিয়ন্ত্রণে ছিল, যখন কেন্দ্রীয় অঞ্চলগুলো সুন্নি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতায় ছিল। এটা এমন ছিল যেন দুটি প্রতিবেশী, যাদেরকে একটি প্রাচীর আলাদা করে দিয়েছে। তারা ভৌগোলিকভাবে একসাথে বাস করত, কিন্তু সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তাদের মধ্যে অনেক দূরত্ব ছিল। এই দূরত্ব উভয় গোষ্ঠীর মধ্যে অবিশ্বাস, ভুল বোঝাবুঝি এবং সন্দেহ তৈরি করেছিল। প্রতিটি গোষ্ঠী অন্যটিকে ভিন্ন বা বিপজ্জনক মনে করত। কিন্তু সিরিয়ার জন্য শুধু এই পাহাড়গুলোই বিপদ ছিল না, বরং তার দুর্ভাগ্যের আরেকটি বড় কারণ ছিল পানি। মধ্যপ্রাচ্যে পানি শুধু একটি সম্পদ নয়, এটি জীবনরেখা। সিরিয়ায় বসবাসকারী বেশিরভাগ মানুষ কেবল একটি নদীর ওপর নির্ভরশীল, আর তা হল ইউফ্রেটিস রিভার, বিশেষ করে যারা পূর্ব ও উত্তর সিরিয়ায় বাস করে। কিন্তু সমস্যা হল ইউফ্রেটিস সিরিয়া থেকে নয়, টার্কি থেকে উৎপন্ন হয়েছে, এবং টার্কি নির্ধারণ করে যে প্রতিটি দেশে কত পানি পৌঁছাবে। এর অর্থ হল সিরিয়ার কৃষি, খাবার দাবার এবং জীবনযাপন সবকিছুই টার্কির দয়ার ওপর নির্ভরশীল।
বহু বছর ধরে এই নদী টার্কি এবং সিরিয়ার মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন টার্কি নিজেদের বিদ্যুৎ উৎপাদন এবং জমি সেচ করার জন্য ইউফ্রেটিসের ওপর বড় বড় বাঁধ তৈরি করে, তখন সিরিয়ায় আসা পানির প্রবাহ অনেক কমে যায়। সিরিয়ার কৃষকদের ক্ষেত নষ্ট হয়ে যায় এবং তাদের জন্য নিজেদের সন্তানদের পালন করা পর্যন্ত কঠিন হয়ে পড়ে। এর ফলস্বরূপ সিরিয়ায় ক্ষোভ ও ঘৃণা বৃদ্ধি পায় এবং উভয় দেশের কূটনীতিক সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। ২০০৬ সালে সিরিয়ায় ভয়াবহ খরা হয়, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ক্ষেত শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়। এই খরা ৫ বছর ধরে চলে এবং লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুধা ও দারিদ্র্যের শিকার এই কৃষকেরা তাদের জমি ছেড়ে ড্যামাস্কাস, আলেপ্পো এবং হোমসের মতো শহরগুলোতে যেতে শুরু করে। হঠাৎ লাখ লাখ মানুষের আগমনে এই শহরগুলির সমস্ত ব্যবস্থা ভেঙে পড়ে। সবাই খাবার, চাকরি এবং বাসস্থানের সন্ধানে ছিল। এই শহরগুলির এত জনসংখ্যা সামলানোর ক্ষমতা ছিল না এবং ফলস্বরূপ পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। বেকারত্ব বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে ক্ষোভও বাড়তে থাকে। এই অভিবাসনের কারণে একটি ভয়াবহ সংকট তৈরি হয়েছিল। মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ফুটছিল এবং শেষ পর্যন্ত ২০১১ সালে এটি প্রতিবাদের আকারে ফেটে পড়ে। আর এটিই ছিল সিরিয়ার গৃহযুদ্ধের শুরু, যা আজও তাকে গ্রাস করে রেখেছে। সিরিয়ার পরিস্থিতি আরও খারাপ করার আরেকটি কারণ হল সিরিয়ার পূর্বাঞ্চল, যা পুরোটাই মরুভূমি। এই মরুভূমি সিরিয়ার অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে রয়েছে। এই মরুভূমির কারণেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহরগুলো যেমন রাক্কা, ডিরেইজর এবং পালমিরা তার পশ্চিমা ও উপকূলীয় শহরগুলো থেকে বিচ্ছিন্ন। এই মরুভূমি পার করা খুবই কঠিন ও ব্যয়বহুল কাজ, আর এই কারণেই সিরিয়া যেন দুটি অংশে বিভক্ত। সময়ের সাথে সাথে এই মরুভূমি অঞ্চলে বসবাসকারীদের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় গড়ে উঠেছে। এই মানুষগুলো ড্যামাস্কাসে অবস্থিত সরকারের থেকে বিচ্ছিন্ন অনুভব করত, কারণ তাদের এলাকায় সরকারের পক্ষ থেকে কোনো উন্নয়ন বা সুযোগ সুবিধা ছিল না। আর এরই ফলস্বরূপ এখানকার মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। যখন ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়, তখন এই সিরিয়ান মরুভূমি সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যেহেতু এই এলাকাগুলো দূরবর্তী এবং সরকারের নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল, তাই আইসিসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহজেই এখানে ঘাঁটি গাড়তে সক্ষম হয়। তারা এখানকার অসন্তুষ্ট যুবকদের প্ররোচিত করে নিজেদের দলে ভেড়ায় এবং এখানেই নিজেদের ঘাঁটি তৈরি করে সেই যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে। এখান থেকে তারা অন্যান্য শহরে সন্ত্রাসী হামলা চালাতে শুরু করে। এত বড় মরুভূমিতে এই চরমপন্থী গোষ্ঠীগুলির সাথে লড়াই করা খুবই কঠিন কাজ ছিল। সিরীয় সরকারের জন্য এই এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ে এবং ধীরে ধীরে এই পুরো এলাকা একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে ধ্বংসের শিকার হতে থাকে। কিন্তু সিরিয়ার সমস্যা শুধু এই পাহাড়, মরুভূমি বা পানির কারণে নয়। এর পেছনে আরেকটি সমস্যাও আছে, যা প্রকৃতির কারণে নয়, বরং মানুষের কারণে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর যখন অটোম্যান এম্পায়ার ভেঙে পড়ে, তখন ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যকে নিজেদের ইচ্ছামতো ভাগ করতে শুরু করে। এই অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কোনো ধারণাই তাদের ছিল না। তারা মানচিত্রের ওপর পেন্সিল দিয়ে সীমান্ত আঁকে, এই না জেনে যে সেই এলাকায় কোন জাতি, ধর্ম এবং ভাষাভাষী মানুষ বাস করে। এর ফলস্বরূপ বিভিন্ন গোষ্ঠী যেমন সুন্নি, আলাউই, কুর্দ, ড্রুজ এবং খ্রিস্টান, যাদের না ইতিহাস এক ছিল না চিন্তা, তারা একটি দেশের সীমানার মধ্যে বন্দী হয়ে পড়ে। কিছু সম্প্রদায়কে জোর করে ২টি বা ৩টি দেশে ভাগ করা হয়েছিল এবং কিছু সম্প্রদায়কে জোর করে একই দেশে একত্রিত করা হয়েছিল। এটা ঠিক এমন যেন দুটি প্রতিবেশী যারা কখনো একে অপরের সাথে বনিবনা হয়নি, তাদের জোর করে একই ছোট ঘরে একত্রিত করে দেওয়া হয়েছে। ঠিক এটাই করা হয়েছিল এই কৃত্রিম সীমান্তগুলো সিরিয়ার সাথে। এই নতুন সীমান্তগুলো শুধু রাজনৈতিক সমস্যাই তৈরি করেনি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ধর্মীয় ও জাতিগত বিভাজনকেও উস্কে দিয়েছে। সিরিয়া একটি অদ্ভুত জটিল দেশে পরিণত হয়েছিল, যেখানে সুন্নি, আলাউই, কুর্দ, ড্রুজ এবং খ্রিস্টানের মতো সব সম্প্রদায় একসাথে বসবাস করতে শুরু করেছিল। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং কাঠামো ছিল। আর এই ভিন্নতাই উত্তেজনার কারণ হয়ে দাঁড়াতে শুরু করে এবং সিরিয়ার মানচিত্রটা এমন দেখায়। পশ্চিম সিরিয়া
বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং লাটাকিয়ার আশেপাশে আলাউই শিয়ারা বসবাস করে। এরা সংখ্যায় কম হলেও ১৯৭০ সাল থেকে সিরিয়ার সরকার এদের হাতেই রয়েছে। লাটাকিয়াকে এদের দুর্গ বলে মনে করা হয় এবং সিরিয়ার অনেক সামরিক ও সরকারি নেতা এখান থেকেই এসেছিলেন। আসাদের সরকারের ক্ষমতার কেন্দ্রও ছিল এই উপকূলীয় এলাকা। কিন্তু তারপর ডিসেম্বর ২০২৪-এ পরিস্থিতি হঠাৎ মোড় নেয়। হায়াত তাহরির আল শাম এবং টার্কিশ প্যাক্ট ফাইটার্স সিরিয়ার রাজধানী ডামাস্কাস দখল করে নেয় এবং বাশার আল আসাদ ও তার পরিবারকে রাশিয়াতে পালিয়ে যেতে হয়। এইভাবে সিরিয়ার উপর আসাদ পরিবারের ৫০ বছরের শাসন এবং গৃহযুদ্ধের অবশেষে অবসান হয়। একইভাবে যদি আমরা কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলের দিকে আসি, তাহলে ডেমাস্কাস, হমস, হামা এবং ডারার মতো শহরগুলোতে সুন্নি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সিরিয়ার জনসংখ্যার ৭০%ই এই সুন্নি মুসলিমরা। কিন্তু এত বিশাল সংখ্যায় থাকা সত্ত্বেও সুন্নিদেরকে গত কয়েক বছর ধরে আলাভি ডমিনেটেড সরকার পাশ কাটিয়ে রেখেছে। ২০১১ সালে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এই সুন্নি অঞ্চলগুলো থেকেই হয়েছিল। এরপর যদি আমরা উত্তর পূর্বে যাই, তাহলে কামিশলি, হাসাকা এবং রাক্কার মতো শহরগুলোতে আপনি কুর্দি সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এই মানুষগুলো দীর্ঘকাল ধরে তাদের নিজস্ব পরিচয় এবং স্বাধীনতা চেয়ে আসছে, কিন্তু কেন্দ্রীয় সরকারগুলো তাদের দমন করে আসছে। এই পুরো এলাকা তেল ও কৃষিতে সমৃদ্ধ এবং এই কারণেই এটি খুব গুরুত্বপূর্ণ। গৃহযুদ্ধের সময় কুর্দিরা এখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। এরপর দক্ষিণ পশ্চিমাংশে ইসরায়েল এবং জর্ডানের সীমান্তের কাছে সুয়াইদা প্রদেশে ড্রুজ সম্প্রদায় বাস করে। এটি একটি ছোট সম্প্রদায় যারা গৃহযুদ্ধে বেশিরভাগই নিরপেক্ষ ছিল এবং তাদের মনোযোগ শুধু নিজেদের এলাকা রক্ষা করার দিকেই ছিল। আর অবশেষে সিরিয়ায় খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, যা অ্যালেপ্পো, ড্যামাস্কাস এবং পশ্চিম সিরিয়ার ছোট ছোট শহরগুলোতে ছড়িয়ে আছে। তাদের অবস্থানগুলো বেশ জটিল ছিল, কারণ তারা সরকার এবং বিদ্রোহীদের মাঝে আটকা পড়েছিল। অনেক খ্রিস্টান আসাদ সরকারকে সমর্থন করত, কারণ তারা ভয় পেত যে আইসিসের মতো গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য ভালো হবে না। একটি দেশ যার প্রতিটি অংশে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষ বাস করে, তাকে একত্রিত রাখা খুবই কঠিন কাজ। কিন্তু এই বিভাজনগুলোই সিরিয়ার সমস্যা নয়। সিরিয়ার অবস্থান এবং ভূগোল তাকে বিশ্বশক্তির জন্য একটি যুদ্ধক্ষেত্রও তৈরি করেছিল। গৃহযুদ্ধের সময় বাইরের অনেক দেশ সিরিয়ার এই বিভাজনগুলোর সুযোগ নিয়ে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করতে শুরু করে। রাশিয়া বাশার আল আসাদকে সমর্থন করছিল, কারণ সে একটি বড় সুযোগ দিচ্ছিল। আসাদকে ক্ষমতায় রেখে রাশিয়া ভূমধ্যসাগরের টার্টুসের কাছে অবস্থিত তার নৌঘাঁটি রক্ষা করতে পারত। এই ঘাঁটি রাশিয়ার জন্য খুবই মূল্যবান ছিল, কারণ এর মাধ্যমেই রাশিয়া বিশ্বের শিপিং রুটগুলোতে প্রবেশাধিকার পেত। কারণ রাশিয়ার নিজস্ব উত্তরের বন্দরগুলো বরফের কারণে বন্ধ থাকত। আসাদকে সমর্থন করে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়িয়েছিল এবং বিশ্বকে এটাও দেখিয়েছিল যে সে এখনও একটি পরাশক্তি। ইরানও বাশার আল আসাদকে পূর্ণ সমর্থন করছিল এবং এর দুটি কারণ ছিল, একটি ছিল কৌশলগত এবং অন্যটি ছিল ধর্মীয়। আসলে আসাদের সরকারের বেশিরভাগই আলাভি শিয়া ছিল, আর যেহেতু ইরানও একটি শিয়া মুসলিম দেশ, তাই সে আসাদের মধ্যে এই সমস্ত সুন্নি দেশগুলোর মাঝে নিজের একজন বন্ধু দেখতে পাচ্ছিল। কিন্তু শুধু ধর্মের কথা নয়, সিরিয়া ইরানের জন্য লেবাননের হেজবোল্লার কাছে পৌঁছানোর একটি কৌশলগত পথও ছিল। হেজবোল্লা একটি শিয়া গোষ্ঠী ছিল, যাকে ইরান অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ সিরিয়ার মাধ্যমেই পাঠাত। আর এই কারণেই ইরান আসাদকে ধর্মীয় এবং কৌশলগত উভয় কারণেই সমর্থন করত। অন্যদিকে সৌদি আরবিয়া, কাতার এবং তুর্কি ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলোকে নিজেদের স্বার্থে সমর্থন করছিল। সৌদি আরবিয়া সিরিয়ার কিছু সুন্নি গোষ্ঠী, যেমন জয়শ-ই ইসলাম এবং ফ্রি সিরিয়ান আর্মির কিছু গোষ্ঠীকে সমর্থন করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের শিয়া প্রভাব দুর্বল করা এবং আসাদের সরকারকে উৎখাত করা। কাতারও সুন্নি গোষ্ঠীগুলোকে সমর্থন করত, যেমন আহরার আল শাম। এদেরও উদ্দেশ্য ছিল সিরিয়ায় শিয়া প্রভাব দুর্বল করা এবং আসাদের সরকারকে উৎখাত করা। টার্কিও সুন্নি গোষ্ঠীগুলোকে সমর্থন করত, যার মধ্যে ফ্রি সিরিয়ান আর্মি এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি অন্তর্ভুক্ত।
টার্কিয়েরও প্রধান উদ্দেশ্য ছিল আসাদ সরকারকে দুর্বল করা, ইরানের প্রভাব পৌঁছিস করা এবং সিরিয়ায় যে কুর্দিরা বাস করে তাদেরও দমন করা, যাতে তারা টার্কিতে বসবাসকারী কুর্দিদের সাথে মিলে টার্কির জন্য সমস্যা তৈরি না করে। একইভাবে আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো অনেক কারণেই সিরিয়ায় জড়িয়ে পড়েছিল। আমেরিকা আপাতদৃষ্টিতে এই আনুষ্ঠানিক অবস্থান বজায় রেখেছিল যে তারা কেবল আইসিসের মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় রয়েছে, কারণ আইসিস সিরিয়া এবং ইরাকের বিশাল অংশ দখল করে নিয়েছিল। তবে একই সাথে আমেরিকা আসাদ সরকারেরও বিরোধিতা করছিল, তাকে মানবাধিকার লঙ্ঘন এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী করেছিল। কিন্তু সত্য হল, আমেরিকা সিরিয়ায় শুধু আইসিসের বিরুদ্ধে লড়াই করতে আসেনি, এর পেছনে আরও কারণ ছিল, এবং তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ইসরায়েল। আমেরিকা সবসময় ইসরায়েলের বন্ধু ছিল, এবং ইসরায়েল আসাদের শাসনকে, বিশেষত যেহেতু তাকে ইরান এবং হেজবুল্লাহ সমর্থন করছিল, নিজেদের জন্য হুমকি মনে করত। এই কারণেই আমেরিকা জানত যে আসাদের সরকারকে উৎখাত করে তারা ইসরায়েলকে রক্ষা করতে পারে, এবং এইভাবে এই অঞ্চলে ইরানের প্রভাবও শেষ হয়ে যাবে। আমেরিকার সিরিয়ায় হস্তক্ষেপ করার আরেকটি বড় কারণ ছিল রাশিয়াও। আমেরিকা এই অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ভাঙতে চেয়েছিল, বিশেষত ভূমধ্যসাগরে, যেখানে রাশিয়া তার নৌঘাঁটি তৈরি করছিল। এবং পরিশেষে সিরিয়ার জন্য আরেকটি প্রাকৃতিক সমস্যা হল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তার প্রতিবেশী ইসরায়েল। সিরিয়ার একটি সীমান্ত ইসরায়েলের সাথে সংযুক্ত, এবং এটি সিরিয়ার জন্য বহু বছর ধরে উত্তেজনার কারণও। এই দুটি দেশের মধ্যে শত্রুতার দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং তারা একে অপরের সাথে অনেক যুদ্ধও করেছে, বিশেষত গোলান হাইটসের নিয়ন্ত্রণের জন্য। আর এই কারণে ইসরায়েল সিরিয়াকে তার জন্য একটি স্থায়ী হুমকি মনে করে। আসাদের শাসন শেষ হওয়ার পরও এখনও পর্যন্ত উভয় দেশের সম্পর্ক ভালো হয়নি। সিরিয়ার দক্ষিণাংশে দ্রুজ সম্প্রদায় এবং সেখানকার কিছু স্থানীয় উপজাতি ও আসাদের কিছু অবশিষ্ট সমর্থকদের মধ্যে আবারও লড়াই শুরু হয়েছে। ইসরায়েলও এই এলাকায় বিমান হামলা চালানো শুরু করেছে, এই বলে যে তারা দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করছে। একইভাবে উত্তরে কুর্দি গোষ্ঠীগুলোর এখনও নিয়ন্ত্রণ রয়েছে, এবং তারা নতুন সরকারকে মানতে অস্বীকার করেছে। তারা নিজেদের জন্য একটি পৃথক দেশ গঠনের দাবি জানাচ্ছে। পশ্চিম সিরিয়ায়ও কিছু আসাদপন্থী গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে, এবং তারা মিলিটারি কাউন্সিল ফর দ্য লিবারেশন অফ সিরিয়া নামে নতুন সরকারের বিরুদ্ধে আবারও লড়াই করছে। তাই সিরিয়া এখন একটি দাবা বোর্ডে পরিণত হয়েছে, যেখানে সবাই জড়িত এবং সবাই নিজের সুবিধার জন্য চাল চালছে। সিরিয়ার ভূগোল তার অতীতের গল্পও লিখেছে, তার বর্তমানের উপরও প্রভাব বিস্তার করেছে, এবং তার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নেতারা এই বিষয়টি না বুঝবেন যে সিরিয়ার সমস্যার পেছনে রাজনীতির পাশাপাশি ভূগোলেরও হাত আছে, ততক্ষণ পর্যন্ত সিরিয়ার পরিস্থিতি উন্নত হতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।